নমস্কার, শুভ সন্ধ্যা। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও আইকিউএসির যৌথ উদ্যোগে পরিচালিত আন্তর্জালিক বক্তৃতামালা একের আজ তৃতীয় পর্ব। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই উষ্ণ ও সাদর অভ্যর্থনা। আমাদের আজকের বক্তা বেথুন কলেজের মনোবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান ডক্টর নীলাঞ্জনা বাগচি মহাশয়া। অনুষ্ঠানের শুরুতেই আমি আমাদের কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর চৈতালি চৌধুরী মহাশয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর দ্বারা আয়োজিত ন্যাশনাল অনলাইন লেকচার সিরিজের আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় অতিমারী ও মানসিক স্বাস্থ্য, এক ভিন্ন আঙ্গিকে অন্তর্দর্শন। করোনা ভাইরাস মহামারীর প্রকোপ এবং লকডাউনের বিষণ্ণতার সমস্ত নেতিবাচক দিকগুলোর মধ্যে সম্ভবত একমাত্র ইতিবাচক দিক হলো দেশের মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক ভাবনা চিন্তা, আলোচনার সূত্রপাত। আসলে কোভিড-19 গৃহবন্দী অবস্থায় আমাদের মানসিক চাপ ক্রমশ বাড়ছে। আমাদের ভাবনা চিন্তা, প্রতিদিনের বাঁচা মরা সবকিছুই আজ যেন নতুন পরীক্ষার সম্মুখীন। অতিমারীর ফলে জীবনের বেশ কিছু ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশে বাড়ছে সংক্রমণ, কিন্তু আমরা কেউ জানি না এর শেষ কোথায়, বা আগের ছন্দে বা আগের জীবনে আবার কবে ফিরবো আমরা। ব্যাপক হারে বাড়ছে উদ্বেগ। বর্তমানের এই অস্বাভাবিক পরিস্থিতিতে এই ধরনের প্রতিক্রিয়াই স্বাভাবিক। মানুষ সামাজিক জীব, কিন্তু সেই মানুষই আজ সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে মুষড়ে পড়ছে। সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং যাই বলুন না কেন, এই দূরত্ব আমাদের ভাবাচ্ছে, আমাদের মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করছে। শারীরিক স্বাস্থ্যের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্যের কথা ভাগ করে নেওয়া গেলে হয়তো কিছুটা ভালো থাকতে পারা যায় এই অনিশ্চয়তার মধ্যেই। বলতে ইচ্ছে করছে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে তার পাশে দাঁড়াও। মনুষ্যত্বের লকডাউন যেন কখনো কোনো দিনও না হয়। আসুন আজ এই অঙ্গীকার করেই আমরা আজকের যিনি আমাদের বক্তা ডক্টর নীলাঞ্জনা বাগচির বক্তব্য শুনে নিই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় ডক্টর চৈতালি চৌধুরী মহাশয়াকে তার বক্তব্যের জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় অতিমারীর সময় মানসিক স্বাস্থ্যের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপায়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বেথুন কলেজের মনোবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান ডক্টর নীলাঞ্জনা বাগচি মহাশয়। তিনি আমাদের কাছে খুবই পরিচিত মুখ। আরসি বা ওপি করতে গিয়ে আমরা অনেকেই হয়তো তার বক্তব্য শুনেছি। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় নানা সময় আয়োজিত সেমিনারে অনেক সময় আপনারা শুনে থাকবেন তার বক্তব্য। তার গবেষণার মূল ক্ষেত্র সাংগঠনিক আচরণ ও জেন্ডার স্টাডিজ। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির উমেন স্টাডিজ বিভাগ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি তত্ত্বাবধান করেছেন একাধিক গবেষণার। পজিটিভ সাইকোলজি, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টকে কেন্দ্র করে তার গবেষণা ও আগ্রহ পরিব্যাপ্ত হয়েছে।
শিক্ষার্থীদের সহায়তা ও মানসিক চাহিদা পূরণের জন্য তিনি সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেল তৈরি করেছেন বেথুন কলেজে। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, বিহেভিয়ারাল ইস্যুস ইন এজিং কেয়ার কনসার্ন অ্যান্ড কমিটমেন্ট, রিসেন্ট অ্যাপ্রোচেস ইন মেন্টাল হেলথ রিসার্চ প্রভৃতি গ্রন্থে তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সেস, রিসার্চ জার্নাল অফ সোশ্যাল সায়েন্সেস, ইনস্টিটিউশনাল জার্নাল অফ অ্যাডভান্স সায়েন্সেস প্রভৃতি নামী জার্নালেও প্রকাশিত হয়েছে তার একাধিক প্রবন্ধ। অধ্যাপনার পাশাপাশি তিনি সামলে চলেছেন বেথুন কলেজের উমেন স্টাডিজ ডিপার্টমেন্টের অধিকর্তার দায়িত্ব। আমাদের সৌভাগ্য আমরা আজকে তাকে পেয়েছি আমাদের মধ্যে। আসুন শুনে নিই ডক্টর নীলাঞ্জনা বাগচির মূল্যবান বক্তব্য। গুড ইভিনিং। আমি প্রথমেই সিঙ্গুর গভর্নমেন্ট কলেজকে, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সকে ধন্যবাদ জানাবো যে আমাকে এরকম একটা বিষয়ের ওপর তারা অপরচুনিটি দিয়েছেন বলার জন্য। মেন্টাল হেলথ ইস্যুটা আমি একেবারেই বলবো না যে অ্যাড্রেসড হচ্ছে না, কিন্তু আমার মনে হয় আরও অনেক অনেক বেশি করে এই জিনিসটাকে ফোকাস করার দরকার। প্রথমেই আমি বলি যে মেন্টাল হেলথ বলতে আমরা কী বলছি। যখন আমরা ইমিউনিটি, মেন্টাল ইমিউনিটির কথা বলছি, এক কথায় বলতে গেলে খুব সোজা করে যে মেন্টাল হেলথ হচ্ছে, অনেকে মনে করেন যে আমার কোনো মানসিক অসুখ নেই, অসুস্থতা নেই, এটাই হচ্ছে আমার মেন্টাল হেলথ, আ গুড পজিটিভ মেন্টাল হেলথ। আমি তার সঙ্গে আরেকটু অ্যাড করব, আমি বলবো যে আমি ইমোশনালি আমার থট, আমার কগনিশন, আমার ইমোশন, আমার অ্যাকশনস, আমার বিহেভিয়ার, সেটার করে সেগুলোর জন্য আমি যখন ভালো আছি, অর্থাৎ আমার ওয়েলবিংটা, যেটাকে আমরা বলি ওয়েলবিং, সেটা রিস্টোর থাকছে, সেটা ঠিকঠাক আছে, আমার কোথাও খারাপ লাগা নেই বা কোথাও সাফারিং নেই, আমি বলবো সেটাই হচ্ছে ইন্ডিকেশন অফ আ গুড মেন্টাল হেলথ। এখন এই যে বর্তমান পরিস্থিতি, এখানে আমরা যেটা ফেস করছি, যেটা দেখছি, সেটা হচ্ছে যে সবসময় সব ক্ষেত্রে হয়তো আমাদের এই যে সেন্স অফ ওয়েলবিংটা, এটা বোধহয় সব ক্ষেত্রে রিস্টোর থাকছে না। আমি বলবো না যে আমরা ভীষণ ভেঙে পড়েছি বা এটা একটা ভীষণ নেতিবাচক, আমি কোনো কথা বলবো না যে খুব খারাপ সময়, দুঃসময়। একটা কথা বলতে গিয়ে মনে হচ্ছে যে চার্লস ডিকেন্সের একটা টেল অফ টু সিটিজে উনি একটা উক্তি আছে যে ইট ইজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ইজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস, ইট ইজ দ্য আওয়ার বা সিজন অফ সানলাইট অ্যান্ড ইট ইজ দ্য সিজন অফ ডার্কনেস। তো আমার না এই বর্তমান পরিস্থিতিটা ভাবতে গিয়ে, পর্যালোচনা করতে গিয়ে মনে হয় যে এর থেকে ভালো কোথায় এটাকে বোঝানো যায় না। কেন বেস্ট অফ টাইম অ্যান্ড ওয়ার্স্ট অফ টাইম, সেটা আমি যত কথা বলবো তত আমি আস্তে আস্তে হয়তো বোঝাতে পারবো, চেষ্টা করব। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে কেন এই কোভিড ফেজটা আমাদের জন্য একটা মেন্টাল চ্যালেঞ্জের সময়। পার্টিকুলারলি তোমরা যারা ইয়াং অ্যাডাল্টস আছো, যারা অ্যাডোলেসেন্টস আছো, তাদের জন্য আরও বেশি করে। সেদিনে আমার এক স্টুডেন্ট আমার কাছে এখন কাউন্সেলিং করছে ওই কিছু সমস্যা, ওর ব্যক্তিগত সমস্যার জন্য। তো সেদিনে আমি ওকে ফোন করার পরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো। তো ছেলেটি আমাকে উত্তর দিল, এক সেকেন্ড চুপ করে থেকে বললো যে ম্যাডাম কেমন আছি জানেন, আমি খুব কনফিউজড, উই আর টোটালি লস্ট। তো এই যে কথাটাও বললো না, আমি কনফিউজড, উই আর টোটালি লস্ট। উই আর টোটালি লস্ট বলতে ও কিন্তু সবার কথা মিন করছে, এবং সঙ্গে সঙ্গে আমার কোথাও মনে হলো যে ও কিন্তু আমাকেও এর ভেতরে ইনক্লুড করেছে। এই যে সেন্স অফ লসটা, এই যে উই আর লস্ট, এটার কারণ যদি একটু আমরা সাইকোলজিক্যালি যদি ব্যাখ্যা একটু ইনডেপথ ঢুকি, তাহলে আমরা দেখব যে লস্টের কারণ হচ্ছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে জিনিসটা এখন সব থেকে আমাদের অসুবিধের সৃষ্টি করছে, সেটা হচ্ছে দ্য আনসার্টেনিটি। কীরকম একটা মনে হচ্ছে না যে একটা যেন সিনেমা দেখছি, একটা মুভি দেখছি, যেটা ডুমসডে মুভি দেখছি, এবং আমাদের কোথাও একটা ফাইট করতে হচ্ছে উইথ অ্যান ইনভিজিবল এনিমি দ্যাট ইজ ফাইটিং ইন দ্য ব্লাইন্ড, এবং সেটার কারণে ঠিক
কিসের সঙ্গে ফাইট করছি, কিভাবে ফাইট করব জানা নেই, কত দিন ফাইট করতে হবে এটা জানা নেই, যে কারণে একটা মানসিক ফেনোমেনন যেটাকে আমরা বলি যে লার্নড হেল্পলেসনেস, মানে দীর্ঘদিন আমরা হেল্পলেস থাকতে 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 কোথাও একটা হেল্পলেস হতে শিখে যাই, আমাদের কোথাও ইন্টারনালাইজ করে নিই আমরা হেল্পলেস হওয়াটা, সেটা যেমন একদিকে হচ্ছে। এবং সব থেকেই হচ্ছে যেটা আমার মনে হয় যে আচমকা, উই আর নট প্রিপেয়ার্ড, এটা কিন্তু আমাদের সময় দেয়নি। হঠাৎ একটা নতুন লাইফস্টাইল, হঠাৎ একটা কনকারেন্ট ডেমোগ্রাফিক, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল সাংঘাতিক পরিবর্তন, এবং তার সঙ্গে কোথাও আমরা উই নেভার অ্যাপ্রিহেন্ডেড যে এইটা আমাদের কোথাও এই চেঞ্জটা আমাদের করতে হবে। সো অল অফ আ সাডেন আমার তো মনে হচ্ছে যে নর্মাল, মানে নিউ নর্মাল যে লাইফস্টাইল, সেটার সঙ্গে অ্যাডাপ্ট করাটা সব থেকে চ্যালেঞ্জে এখন এসে দাঁড়িয়েছে। তো আর তারপরে একটা কথা আমি না বলে পারছি না, সেটা হচ্ছে যে তার সঙ্গে যে ইনফোডেমিক, মাস মিডিয়া যে ইনফোডেমিক স্প্রেড করছে, সেটা অনেক সময় এত তার মধ্যে ভ্রান্তিকর ইনফরমেশন থাকছে, এত ভুলভাল, এবং সেগুলো রিউমার স্প্রেড করছে, তার জন্য কিন্তু মাস ভায়োলেন্স, শুধু ভায়োলেন্স না, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইগুলো অসম্ভব বেড়ে যাচ্ছে। তো পুরো সিচুয়েশনটা মিলিয়ে আরেকটা জিনিস যেটা আমি বলবো, যেটা আমার মনে হয়েছে, যদিও এটার কোনো উপায় নেই, তবু আমার কোথাও মনে হয় যে এই যে মাস্ক ইউজ করছি আমরা, এটা কোথাও আমার মনে হয় যে আমরা না কোথাও একটা নতুন নিজেদের আইডেন্টিটি ডিসকভার করছি। হ্যাঁ, মানে আমি কে সেটা আমি যখন নিজের সঙ্গে আয়নার সামনে আমি নিজেকে দেখছি, ইটস আ টোটালি নিউ আইডেন্টিটি, নিউ টাইম, নিউ এফর্ট, নিউ লাইফস্টাইল অ্যান্ড নিউ মি। এটা যেমন একদিকে পজিটিভ আছে, একদিকে নেগেটিভও আছে, এটা হচ্ছে একটা। আরেকটা জিনিস তোমরা ভেবে দেখো যে আমাদের যেসব জিনিসগুলো আমাদের ধরো একটা সময় সোসাইটি সেগুলোকে অ্যাকসেপ্ট করতো না, যেগুলো কোনোভাবেই দেওয়ার এগেনস্ট দ্য সোশ্যাল নর্মস, যেমন হচ্ছে এই যে সোশ্যাল আইসোলেশন, সেলফ আইসোলেশন, এটা যারা করতাম তাদের আমাদের বলা হতো যে এই কি, এটা তো আনসোশ্যাল। কিন্তু এখন সেখানেই সেই সব জিনিস করতে বলা হচ্ছে যেগুলো কিন্তু আমরা কখনো অভ্যস্ত ছিলাম না। তো এই যে একটা, এবং আরেকটা জিনিস আমি বলবো, মাস প্যারানোইয়া, যে আমার পাশে যে লোকটি দাঁড়িয়ে সে একটা হাঁচলো বা কাশলো বা কিছুই করলো না, আমি মনে মনে ভাবতে লাগলাম যে এ আবার অ্যাসিমটোমেটিক নয় তো, মানে আমি এই যে একটা একে অপরকে একটা মাস প্যারানোইয়া ক্রিয়েটেড, যে কোথাও একটা বিশ্বাসের অভাব, এই যে পুরো জিনিসটার সঙ্গে আমাদের কোপ করতে হচ্ছে, আবারও আমি বলছি উইদাউট প্রায়র প্রিপারেশন অ্যান্ড মেন্টাল সেট, এটা একটা মনের মধ্যে চাপ সৃষ্টি করছে। ডেফিনেটলি তার জন্য একটা খুবই তার একটা ইম্প্যাক্ট হচ্ছে আমাদের মনের মধ্যে। আর একটা কথা আছে জানো তো, যে অ্যাংজাইটি ট্রাভেলস ফাস্টার দ্যান দ্য ভাইরাস। তো এই যে মাস অ্যাংজাইটিটা, সবাই অ্যাংশিয়াস হচ্ছে, মাস মিডিয়া আরও অ্যাংজাইটি জেনারেট করছে, কখনো কখনো ভুল তথ্য দিয়ে, আমি সবসময় বলছি না, কিন্তু যখন তথ্যগুলো সঠিক যে কোনো কারণেই হচ্ছে না, তখন এই যে আরও একটা অ্যাংজাইটি, একটা মাস গ্লোবাল অ্যাংজাইটি তৈরি করছে, যেটা কিন্তু আমাকেও ছুঁয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে, এবং রিসার্চ বলছে আরেকটা জিনিস হচ্ছে যে আনসার্টেনিটির কথা বললাম, এই আনসার্টেনিটির মধ্যে সবথেকে যেটা একটা রিসার্চ এভিডেন্স বলে, যে যখন আমাদের আনসার্টেনিটি ম্যাক্সিমাম থাকে, তখন কি হয় না, আমাদের ওটা একটা মানে থ্রেটটাকে আমরা আরও বেশি পারসিভ করি, আমাদের সেন্সিটিভিটি টুয়ার্ডস থ্রেট এটা বেড়ে যায়। তো সব মিলিয়ে একটা পরিস্থিতি যেটা আমরা কখনো আগে ফেস করিনি, নতুন করে ফেস করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পরিস্থিতিটার কথা আমরা পর্যালোচনা করলাম, দেখলাম, তাতে ইয়াং অ্যাডাল্টসরা আরও বেশি, অর্থাৎ তোমরা কেন বেশি আরও অ্যাফেক্টেড সেটা আমি একটু বলি। তোমরা আমার থেকে অনেক বেশি জানো যে তোমরা কেন অ্যাফেক্টেড, কিন্তু অন আ সাইকোলজিক্যাল প্লেন যেটা আমার মনে হয়, প্রথম কথা হচ্ছে, দেখো এই বয়সটা না তোমাদের, এটা হচ্ছে এজ অফ পিয়ার ক্রাউডিং। এটাকে আমরা বলি পিয়ার ক্রাউডিং, অর্থাৎ একে অপরের সংস্পর্শে আসা, আড্ডা মারা, একসঙ্গে সময় কাটানো। এখন কি হচ্ছে, স্কুল কলেজ দীর্ঘদিন বন্ধ থাকার ফলে
তোমাদের যেসব জায়গায় তোমরা মিট করতে, আড্ডা মারতে, একে অপরের কন্ট্যাক্টে আসতে, সেই জায়গাগুলো তোমাদের জন্য তো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। এবারে সেগুলোর জন্য যেটা প্রবলেম হচ্ছে, তোমাদের একটা সেলফ ইম্পোজড আইসোলেশনে ঢুকতে হচ্ছে, একটা কম্পালসারি আইসোলেশন। এবং সেটা কোথাও তোমাদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট, তোমাদের যে স্বাভাবিক প্রবৃত্তি যে সবার সঙ্গে একসঙ্গে হৈ হৈ করে থাকবো, এটা কোথাও ডিসরাপ্টেড হচ্ছে। কিন্তু ইট ইজ দ্য ডিমান্ড অফ দ্য টাইম, আমাদের তো কিছু করার নেই, এটা আমাদের বাঁচার জন্য মিনিমাম দ্যাট উই ক্যান ডু। তো সেটা অন্য কথা, কিন্তু তার জন্য হচ্ছে কি, তোমাদের কোথাও একটা বেশিরভাগ ক্ষেত্রে লাইফটা, তোমাদের জীবনটা তোমাদের কনফাইন্ড হয়ে যাচ্ছে বিটুইন ইউ অ্যান্ড দ্য স্ক্রিন বলতে মোবাইল, ল্যাপটপ ইত্যাদি। এবং বিটুইন ইউ অ্যান্ড দ্য স্ক্রিন যখন আমি মিন করছি, তখন একটা জিনিস সঙ্গে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বিটুইন রিয়েল অ্যান্ড দ্য আনরিয়েল। এবং এই যে 24 ঘন্টা তোমাদের একটা অ্যাডিকশন টুয়ার্ড, একটা নেট অ্যাডিকশন, একটা মোবাইল অ্যাডিকশন, এইটা আরও কোথাও তোমরা ভাবছো হয়তো ফর দ্য টাইম বিং যে আমরা কোথাও কানেক্ট করতে পারছি অ্যাট দিস, মানে অনেকের সঙ্গে অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়াতে, কিন্তু অ্যাকচুয়ালি স্পিকিং একটু নিজেদের প্রশ্ন করে দেখো, এটা কি তোমাদের আরও বেশি আইসোলেট করে দিচ্ছে না? মানে দ্য মোর ইউ কানেক্ট উইথ আদার্স অন আ সোশ্যাল প্লেন, কোথাও যেন 1-to-1 যে কমিউনিকেশনটা, সেটা বোধহয় অতটা হচ্ছে না। তো এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত যেটা আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে কথা বলে, আমার বিভিন্ন ওয়েবিনারে এই নিয়ে কথা বলতে গিয়ে, এবং আমার স্টুডেন্টরাও সব থেকে যেটা অসুবিধের মধ্যে তারা পড়ছে, তোমরাও নিশ্চয়ই পড়ছো, সেটা হচ্ছে প্রলংড পিরিয়ড বাড়িতে থাকা। এখন একটা তো হচ্ছে বেশিরভাগ ফ্যামিলিতে পার্সোনাল স্পেসের অভাব, এবং তারপরেও হচ্ছে যে দেখো, এমনিতেই অনেস্টলি স্পিকিং এটা এমন একটা বয়স যে বাবা মাদের সঙ্গে সবসময় তোমাদের মতের মিল হয় না। কেন হয় না? কারণ এই সাইকোলজিক্যালি স্পিকিং এই বয়সটাতে না, একদিকে তোমরা যতটা কানেক্ট করতে চাও উইথ ইয়োর পেরেন্টস, ততটাই তোমরা আবার ইন্ডিপেন্ডেন্ট হতে চাও। তো এই যে তোমাদের একটা ইন্টারনাল কনফ্লিক্ট, যে আই ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট, অ্যাট দ্য সেম টাইম এখনও কোথাও আমার ডিপেন্ডেন্স আছে, এই কনফ্লিক্টটার জন্য, তোমাদের নিজের সব ইন্টারনাল কনফ্লিক্টের জন্য তোমাদের বিহেভিয়ারের ওপর তার কখনো কখনো ছাপ পড়ে, যেটাকে বাবা মারা অনেক সময় অসভ্যতা, অভদ্রতা এবং রেজিলিয়েন্স হিসেবে একটা ধরেন। তো একেই তো বাবা মাদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটানো, বেশি এখন পিয়ার ক্রাউডিং যেটা আমি বললাম, যে একটা বন্ধুদের বেশি প্রয়োজন এবং তাদের সঙ্গে কানেক্ট করতে বেশি সুবিধে হয়, ভালো লাগে। তার মধ্যে বাধ্যতামূলক তোমরা বাড়িতে থাকছো, তোমাদের বাবা মাদের সঙ্গে কানেক্ট করতে হচ্ছে, মতের অমিল হচ্ছে, এবং অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ অশান্তি হচ্ছে। এইটা তোমাদের আরও কোথাও একটা অসুবিধের মধ্যে ফেলছে। সেদিনে আমার এক স্টুডেন্ট আমাকে ফোন করে বলছে যে ম্যাম, পার্টিকুলারলি জানো তো, আমি বলছি ওর এক্সাম্পল দিতে গিয়েই বলছি, পার্টিকুলারলি যেসব পরিবারে অলরেডি এক্সিস্টিং হিস্ট্রি অফ ভায়োলেন্স আছে, ভায়োলেন্স বলতে আমি সন্তানের ওপর ভায়োলেন্সটা সবসময় বলছি না, যেখানে ধরো অলরেডি একটা প্রিভেলিং কনফ্লিক্ট আছে বিটুইন দ্য পেরেন্টস, অথবা পেরেন্টসদের সঙ্গে ছেলে মেয়েদের একটা এমন লেভেলের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা সত্যি সত্যি তাদের কোথাও একটা ভীষণভাবে অসুবিধাতে ফেলছে, যেখানে এই ধরনের একটা অলরেডি মানে প্রি এক্সিস্টিং অশান্তি আছে, সেখানে আরও যেন আইসোলেশনটা অ্যাগ্রাভেটেড হচ্ছে। তো সেদিন আমার ছাত্রীর কথা বলছিলাম, ও আমাকে ফোন করে বলছে যে ম্যাডাম, বাড়িতে টেকা যাচ্ছে না। আরে কেন, কী অসুবিধে? তখন বলছে যে প্রথম কথা হচ্ছে যে আমার কথা কেউ বুঝছে না, আমি ওদের কথা বুঝছি না, ওদের নিজেদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং বাবা মায়ের মধ্যে, সেই জায়গাগুলো তারা কিছুতেই রিজলভ করছে না, এবং সবথেকে যেটা খারাপ হচ্ছে সেটা হচ্ছে দুজনের ফ্রাস্ট্রেশন তারা আমার উপরে কোথাও একটা লেট আউট করছেন, সকাল সন্ধে নিজেদের ফ্রাস্ট্রেশনটা আমার উপরে, এবং আমি আমার জায়গাটা কোথাও বোঝাতে পারছি না তাদের, যে আমি কতটা সাফার করছি, আমি আর বাড়িতে টিকতে পারছি না। তো ইট ইজ নট আ ইউনিক প্রবলেম যেটা ও একা ফেস করছে, এটা অনেকেই তোমরা আপাতত ফেস করছো। আর একটা জিনিস হচ্ছে তোমাদের, এটা আমার মনে হয়
সেটা হচ্ছে যে তোমরা তো এই সময় খুব প্রোডাক্টিভ, তো কোথায় এই যে তোমাদের জীবনের ছন্দটা যেন কোথাও একটা মনে হতে পারে যে কেটে গেছে, কাটছে, কারণ তোমাদের প্রোডাক্টিভিটি, তোমাদের একটা কোথাও যে একটা পেস অফ ওয়ার্কিং, সেটা কোথাও যেন মনে হচ্ছে, হলেও হতে পারে যে ডিসরাপশন হচ্ছে। তো এই সব বিভিন্ন কারণের মধ্যে আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে অনেক সময় এই ছাত্রীটার ক্ষেত্রে যেটা আমি বলছি, তো ও আমাকে যেটা বললো যে আমার এই যে ভালো না থাকা ম্যাডাম, আমি বললাম তুমি কীভাবে এটার সঙ্গে কোপ করছো, আমি কারণ বুঝতে পারছি, কিন্তু তুমি কি করছো? তখন ও বলল যে আমি অসম্ভব অশান্তি করছি বাড়িতে, আমাকে ওরা ভালো থাকতে দিচ্ছে না, আমি ওদের ভালো থাকতে দেবো না। আমি বললাম বেশ, তুমি কি করছো? বলো আমি প্রচণ্ড অশান্তি করছি, প্রচণ্ড ঝগড়া করছি, আমি জানি না আমি এত অশান্তি করছি কেন, আমি কিন্তু এরম নই। তখন আমি বললাম তুমি আমাকে একটা কথা বলো, এই যে তুমি কথাটা বললে যে ওরা আমায় ভালো থাকতে দিচ্ছে না, আমি ওদের ভালো থাকতে দেবো না, এইটা যদি তোমার স্ট্র্যাটেজি হয়, তাহলে এই স্ট্র্যাটেজিটা অ্যাডপ্ট করে তুমি হ্যাপি তো? তখন ও আমাকে বললো যে ম্যাডাম আমি একটুও হ্যাপি নই, কারণ আমি কিন্তু এরকম নই, আমার গিল্টও হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। প্রশ্ন হচ্ছে এইখানেই ওয়েলবিংয়ের প্রশ্নটা আসছে, যে দেখো এইটাকে আমরা সাইকোলজিক্যালি বলি ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস। অর্থাৎ এইটা কিন্তু অনেক ক্ষেত্রে ইভেন গার্জেনরা, ছেলেমেয়েরা অনেক সময় আমার কাছে বলছে যে ম্যাডাম রাগটা সাংঘাতিক বেড়ে গেছে, কি করি বলুন তো? বা বাবা মারা অনেক সময় বলছে যে ম্যাডাম ভীষণ রাগী হয়ে গেছে, জানেন তো, সারাটা দিন বাড়িতে বসে আছে, মোবাইল কেটে যাচ্ছে অথবা ল্যাপটপে সিনেমা দেখে যাচ্ছে বা যাই করছে, আর কিছু বলতে গেলেই অসম্ভব রাগ। আমি তোমাদের বলি, তোমাদের যদি এই সমস্যা মনে হয় যে তোমরা ফেস করছো, তাহলে এটা নিয়ে ঘাবড়াবে না। এটার কি কারণটা জানো তো? এটাকে বলা হচ্ছে ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস। অর্থাৎ আমি কিছু একটা চাই এবং সেই চাওয়াটাতে আমার কোথাও বাধা আসছে, হ্যাঁ, একটা ব্লক আসছে, তখন আমি একটা কিছু চাইছি এবং তার মধ্যে একটা বাধা আসছে, এই জিনিসটাতে আমি কি হচ্ছে, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, হতাশা আসছে। যত হতাশা মানুষের হয়, তত সে সেই হতাশাটা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকমের কৌশল সে অ্যাডপ্ট করে। তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট কৌশল হচ্ছে অ্যাগ্রেশন, রাগ। ফলে নিজেদের মধ্যে যদি অস্বাভাবিক অ্যাগ্রেশনটা দেখো, তাহলে কখনো অতটা ভয় পাবে না বা ঘাবড়ে যাবে না, জানবে দিস ইজ আ ফেনোমেনন দ্যাট ইজ অপারেটিং উইদিন ইউ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও আমি বলবো যে ফেনোমেনন জেনে বসে থাকলে তো হবে না। তাহলে যদি আমি বুঝতে পারি যে এটা ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস থেকে হচ্ছে, অর্থাৎ আমার মধ্যে এই হতাশা থেকে, ফ্রাস্ট্রেশন থেকে অ্যাগ্রেশনটা আসছে, তাহলে আমি সেটাকে কন্ট্রোলও করতে পারবো, করা উচিত। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এবং রিসার্চ এভিডেন্স বলছে যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, তার মধ্যে মেন্টাল হেলথের সব থেকে বেশি সাফারার হচ্ছে তোমরা, ইয়াং অ্যাডাল্টরা, উইমেনরা অ্যান্ড পিপল যাদের কোমরবিডিটি আছে। সেদিন একজন ডাক্তারবাবুর একটা স্টেটমেন্ট পড়লাম, আমার এত ভালো লাগলো। উনি বলছেন যে যখন আমরা পেশেন্ট দেখি, আমরা তাদের জিজ্ঞেস করছি যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে কি না, আপনার জ্বর এসছে কি না, আপনার ইত্যাদি ইত্যাদি হচ্ছে কি না। বলছে আমরা যে জিনিসটা জিজ্ঞেস করতে ভুলে যাই, যেটা আমাদের জিজ্ঞেস করা প্রয়োজন, সেটা হচ্ছে আপনি মানসিকভাবে কেমন আছেন। অর্থাৎ আপনার ট্রমা, আপনার অ্যাংজাইটি, আপনার ফিয়ার, এগুলো কেমন আছে। তো এইগুলো কিন্তু শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে এইটা এই পিরিয়ডের অসম্ভব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের আরও করে ফোকাস করতে হবে। এখন দেখো, আমি তো অনেক নেগেটিভ সিচুয়েশনের কথা বললাম, তোমাদের রাগের কথা, তোমাদের ফ্রাস্ট্রেশনের কথা, তোমাদের বাড়িতে ল্যাক অফ পার্সোনাল স্পেস, তার জন্য কি কি সমস্যা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি আমি অনেকগুলো কথা বললাম। স্টেজ অফ কনফিউশন। তো আমাকে যদি জিজ্ঞেস করো, একবার একজন খুব বিখ্যাত সাইকোলজিস্ট বলেছিলেন যে শিশুর যখন জন্মায়, তারপরে তার কাছে পৃথিবীটা একটা বুমিং বাজিং কনফিউশনের মতন। তো এখন আমার ঠিক এইটাই মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ইজ লাইক আ বুমিং বাজিং কনফিউশন টু আস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কনফিউশন নিয়ে তো আমরা বেশি দিন থাকতে পারি না, এবং আমরা থাকবও না, এবং আমরা থাকছিও না। আমরা এর মধ্যেই কিন্তু
অনেক রকমের ভালো থাকার পদ্ধতি আমরা বার করে ফেলছি, এবং আমাদের করতেই হবে। কি জানো তো, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। কেননা এই যে দীর্ঘ সময়ের যে স্ট্রেসটা আমরা আন্ডারগো করছি, এটাকে আমরা বলি, টেকনিক্যাল শব্দতে আমরা বলি ইভেন্টস সিকোয়েন্স স্ট্রেস। ইভেন্ট, তার যে সিকোয়েন্স, তার জন্য স্ট্রেস হচ্ছে। কেন, কখন এইটাকে আমরা ইভেন্ট সিকোয়েন্স স্ট্রেস বলছি? যখন প্রলংড পিরিয়ড অফ ট্রমা অ্যান্ড আনসার্টেনিটি হচ্ছে। তো এই যে স্ট্রেসটা, এটা আমাদের কাটাতেই হবে। কেন কাটাতে হবে জানো? কারণ বইতে লেখা আছে স্ট্রেস ভালো নয়, এটার জন্য নয়। তার কারণ হচ্ছে স্ট্রেসের সঙ্গে কতগুলো শারীরিক প্যারামিটার জড়িয়ে থাকে। আমরা যখন দীর্ঘ মেয়াদি স্ট্রেসের শিকার হয়ে যাই না, অনেক দিন ধরে স্ট্রেসের থেকে আন্ডারগো করি, তখন আমাদের এই স্ট্রেস চলাকালীন এক রকমের একটা হরমোন সিক্রেটেড হয়, যার নাম কর্টিসল। এই কর্টিসল আমাদের স্ট্রেস থেকে বাঁচায়। তো যত স্ট্রেস তত কর্টিসল বেশি বেশি সিক্রেটেড হয়। এই অবধি কোনো সমস্যা নেই। তুমি বলবে ম্যাম খুব ভালো কথা ম্যাডাম, কিন্তু সমস্যাটা কোথায় হয় জানো? তার কারণ হচ্ছে যে স্ট্রেসটা যখন চলে যাচ্ছে বা অনেক দিন ধরে কর্টিসল সিক্রেটেড, ব্লাড স্ট্রিমে সিক্রেটেড হতে 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 কর্টিসল ক্ষতিও করে, কর্টিসল উপকারও করে। উপকার করে কারণ স্ট্রেস থেকে তোমাকে ও বাঁচাচ্ছে। ক্ষতি কেন করে? অনেক দীর্ঘ সময় ধরে কর্টিসল সিক্রিশন মানুষের ইমিউনিটিটাকে কমিয়ে দেয়। তো আর তোমরা জানো এখন যে আমরা বারবার বলছি যে একমাত্র ইমিউনিটি বাড়ানো। লোকে ফিজিক্যাল ইমিউনিটির কথা বলছে, লোকে বলছে, কেউ বলছে লেবুর জল খাও, কেউ বলছে অমুকটা খাও, কেউ বলছে ওইটা খাও। যার যেটা মনে হচ্ছে লোকের উপকারের জন্য একে অপরকে তারা বলছেন। কিন্তু হোয়াট অ্যাবাউট সাইকোলজিক্যাল ইমিউনিটি? মন থেকেও তো ইমিউনিটি থাকার দরকার না, যে আমি ফাইট করব, আমাকে করতে হবে। তো এই যে জায়গাটা, এই যে প্রলংড পিরিয়ড অফ স্ট্রেস অ্যাকচুয়ালি উই ক্যানট অ্যাফোর্ড। তার কারণ হচ্ছে শারীরিকভাবে অতিরিক্ত কর্টিসল আমাকে কিন্তু কোথাও আমার ইমিউনিটিকে কমিয়ে দিচ্ছে। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে স্ট্রেস কিন্তু একটা পারসিভড কনসেপ্ট। পারসিভড কনসেপ্ট মানে কি? পারসিভড কনসেপ্ট মানে হচ্ছে যে আমার যদি মনে হয় এটা স্ট্রেসফুল, তাহলে এটা স্ট্রেসফুল। আমার যদি মনে হয় এটা স্ট্রেসফুল না, তাহলে এটা স্ট্রেসফুল নাও হতে পারে। অর্থাৎ একটা ঘটনা তোমারও জীবনে ঘটেছে, আমারও জীবনে ঘটেছে, এই মুহূর্তে ঘটলো হয়তো। তোমার মনে হবে যে ঠিক আছে, হ্যাঁ এটা খুবই একটা নেগেটিভ ঘটনা, কিন্তু ঠিক আছে, আমাকে তো এটা সাকাম করতে, মানে এটার সঙ্গে ফাইট করতেই হবে। আর আমার মনে হলো যে হে ভগবান, এটা কি হলো, আমি তো আর মাথা তুলে উঠেই দাঁড়াতে পারবো না, আমি বোধহয় আর শেষ হয়ে গেলাম। তো এটা স্ট্রেস না, পারসিভড কনসেপ্ট। অর্থাৎ তুমি যেভাবে দেখছো স্ট্রেস ঠিক তোমাকে সেভাবেই অ্যাফেক্ট করছে। তাহলে আমরা বিভিন্ন আলোচনা থেকে যেটা বুঝতে পারছি, প্রিভিয়াস এতক্ষণ যা আলোচনা করলাম তার থেকে আমরা বুঝতে পারছি যে কোনোভাবেই ইমিউনিটির সঙ্গে আমরা কম্প্রোমাইজ করতে পারবো না, সেটা ফিজিক্যাল ইমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল ইমিউনিটি। এবং দীর্ঘদিন স্ট্রেস আমরা অ্যাফোর্ড করতে পারবো না, এটাও বুঝলাম। এবং স্ট্রেস একটা পারসিভড কনসেপ্ট, আমি যেভাবে দেখছি স্ট্রেস সেভাবেই আমাকেও দেখবে। তাহলে প্রশ্ন হচ্ছে, দেন হাউ টু বুস্ট আপ মাই মেন্টাল অর সাইকোলজিক্যাল ইমিউনিটি? সেদিন একজন ইকোনমিক্সের একটা ভদ্রলোকের কথা পড়ছিলাম, এত সুন্দর আমার লেগেছে। উনি বলছেন যে ইকোনমি ইজ জাস্ট নট নাম্বারস। একটা নেশন সারভাইভ করতে পারলো কি না সেটা ডিপেন্ড করছে তোমার মনের কতটা কন্ট্রোল আছে, অর্থাৎ সেলফ কন্ট্রোল কতটা, তুমি কতটা রেজিলিয়েন্ট, এবং তুমি কতটা সিচুয়েশনটা থেকে শিখতে পারছো রাদার দ্যান তুমি সেটাতে ভেঙে পড়ছো। তো ইট ইজ ইকোনমি হ্যাজার্ড মানে এই নয় যে শুধু নাম্বারে আমাদের প্রোডাক্টিভিটির হ্যাজার্ড। ওকে, তো সেইটা মাথায় সবসময় রাখবে যে আমি তো বলবো যে ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট থিং হচ্ছে জীবনের ছন্দটা, মিনিং ইন লাইফ, কন্ট্রোল ওভার ওয়ান সেলফ, এইটা যদি থাকে না, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে সেভাবে টাচ করতে পারবে না, করবে তুমিও ফাইট করতে পারবে।
দ্যাট ইজ ওয়ান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জানো তো, এই পরিস্থিতিটা নতুন, এই পরিস্থিতিটা চ্যালেঞ্জিং, এই পরিস্থিতিটা আগে কখনো আসেনি, এই পরিস্থিতিটা আমাকে চিন্তায় ফেলছে। এটা লেটস নট ডিনাই দ্য ফ্যাক্ট। আমরা যদি ডিনাই করি তখনই কিন্তু এটা বেশি করে আমাদের পেয়ে বসবে। এটা যদি আমরা একবার অ্যাকসেপ্ট করতে পারি যে এটা আমাকে সাফার করাচ্ছে, তাহলে 50% অফ ইউর স্ট্রেস ইজ গন। একটা খুব সুন্দর কোটেশন আছে, ইট ইজ ওকে টু বি নট ওকে। সো এটা লোকানোরও কিছু নেই, এটা ফাইট করারও কিছু নেই, এটা ডিনাই করারও কিছু নেই। আমরা বেশিরভাগ কেন সাফার এত করছি জানো? এটা আমার ব্যক্তিগত মতামত। 3টে কারণে। মানুষের ভেতরে তো কতগুলো ডায়নামিক্স থাকে, কতগুলো মেন্টাল কি বলবো তোমার কতগুলো ফ্রেমওয়ার্ক থাকে আমাদের, চিন্তা ভাবনা করার একটা নিজস্ব ধারা হয়ে যায়। তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমরা বেশিরভাগটা ডিনায়ালে থাকি, অর্থাৎ ও কিছু না, ও ঠিক আছে। প্রথম থেকে যদি একটু দেখো বেশিরভাগ আমরা কিন্তু ডিনায়ালে। ওইখানে হচ্ছে, ওই দেশে হচ্ছে, ও ভারতে আসতে অনেক দেরি, ও ভারতে এটা আসবে না, ও আমাদের কান্ট্রিতে আমরা অমুক 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 করি, তাই জন্য আমাদের এতটা টাচ করবে না। ইটস কমপ্লিটলি ডিনায়াল। যেখানে বারবার প্রশাসন থেকে, পুলিশ থেকে বলা হচ্ছে কিছু কিছু মেজার নিতে, মাস্ক পরতে, আমরা গোড়ার দিকটা অনেক সময় সেটাকে ফলো করিনি, জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট উই ডিনাইড আমাদেরও কিছু হতে পারে। এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয়ত, মানুষ যখন একটা নতুন কিছু, একভাবে আমি অভ্যস্ত, একটা নতুন কিছু আমার উপর ইম্প্যাক্ট ফেলছে, তখন না আমার কোথাও একটা ডিসইকুইলিব্রিয়াম হয়। এটাকে আমরা টেকনিক্যাল শব্দে বলি কগনিটিভ ডিসোনেন্স। তো কোথাও আমি আমার এক্সিস্টিং যে চিন্তাধারা আর নতুনটাকে আমি মেলাতে পারি না, একটা ডিসইকুইলিব্রিয়াম। তখন মানুষ কি করে? তখন সে যেটাতে সে অভ্যস্ত সে সেটাকেই আঁকড়ে ধরে। এটাও একটা ব্যাপার। এটাকে আমরা বলছি কগনিটিভ ডিসোনেন্স এবং রেজিস্ট্যান্স টু চেঞ্জ। আমি চেঞ্জ কিছু না, ডিনায়াল, এবং তার সঙ্গে আমি যেরকম আছি আমি সেরকমই থাকবো। এই ডায়নামিক্সগুলো কোথাও আমাদের মেন্টালি আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি সিচুয়েশনটা এমন যে আমাদের উপর সাংঘাতিক ইম্প্যাক্ট ফেলছে। ডেফিনেটলি আই ডোন্ট এগ্রি, আই ডোন্ট ডিসএগ্রি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার চিন্তাধারা, আমি কিভাবে দেখছি, সেটা কিন্তু অনেকটা, বেশিরভাগটা আমাকে আমার সিচুয়েশনটাতে কোপ করতে আমাকে সেইভাবে ইকুইপ করছে। আরেকটা জিনিস আমি যেটা বলবো যে এই সিচুয়েশনটাকে আমরা লেটস টেক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ রাদার দ্যান অ্যাজ আ থ্রেট। এটা চ্যালেঞ্জ, এটা আগে কখনো আসেনি, এবং এটা এসেছে। আমরা এটা দেখো, মানুষ অসম্ভব রেজিলিয়েন্ট, এটা আমি বিশ্বাস করি। আমরা অনেক 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 অ্যাডভার্স সিচুয়েশন আমরা কিন্তু ভাবতে পারি না যে আমরা একটা সময় ওভারকাম করব। হ্যাঁ, তোমাদের আমি একটা জাস্ট আমার অভিজ্ঞতার কথা বলি। আমি একবার স্ট্রেসের একটা বিষয় একটা জায়গায় বলতে গিয়েছিলাম, একটা সিনিয়রদের, মানে একটা লয়ার ছিলেন সবাই, তাদের একটা ক্লাস ছিল। সেখানে আমি বলতে বলতে বললাম যে দেখো, স্ট্রেস বা লাইফের সব কিছুর মধ্যে একটা পজিটিভ থাকে, এভরিথিং। এটা আমি বিলিভ করি, এবং আমি তোমাদেরও বলছি যে আই রিয়েলি বিলিভ দ্যাট। এরকম নয় যে এটা পুঁথিগত একটা কথা আমাকে বলতে হবে তাই আমি তোমাদের বলছি। ইট ইজ নট দ্যাট, আই রিয়েলি বিলিভ ইট। এভরিথিং হ্যাজ আ পজিটিভ ইন ইট। তো এটা যখন আমি বলছি, তখন এক ভদ্রলোক, উনি আমাকে আটকে, মানে হাত তুলে বললেন যে ম্যাডাম, এখানে আমার একটা কথা বলার আছে। আমি বললাম যে হ্যাঁ বলুন। তখন উনি বললেন যে ম্যাডাম দেখুন, আপনি বলছেন সব কিছুর পজিটিভ আছে, সব কিছুর মধ্যে পজিটিভ আছে। আমার বাবা গত 2-3 বছর ক্যান্সারে ভুগে, গত মাস খানেক দেড়েক আগে, আমি এক্স্যাক্ট টাইমটা মনে করতে পারছেন উনি কী বলেছিলেন, উনি মারা গেছেন অত্যন্ত কষ্ট পেয়ে। এবং আমাকে বাবার সেই তিলে তিলে মৃত্যু এবং আমাকে বাবার শেষ হয়ে যাওয়াটা দেখতে হয়েছে। তারপরে বাবা চলে গেলেন একটা সময়, বাবার সঙ্গে অসম্ভব অ্যাটাচড ছিলাম।
তো আপনি বলছেন সব কিছুর মধ্যে পজিটিভ আছে, তাহলে বাবার মৃত্যুটার মধ্যে, বাবার চলে যাওয়াটার মধ্যে আপনি কি পজিটিভ দেখছেন? অনেস্টলি স্পিকিং, ফর আ সেকেন্ড অর টু আমি না একটু থমকে গিয়েছিলাম যে সত্যি কথা এটার মধ্যে কি পজিটিভ। তারপরে আমার নিজেরই মনে হলো, জানো, আমি ভদ্রলোককে একটা কথা বললাম, আমি বললাম দেখুন বাবার মৃত্যুটা বা বাবার চলে যাওয়াটার মধ্যে হয়তো পজিটিভ কিছু নেই, কিন্তু আমাকে একটা কথা আপনি অনেস্টলি বলুন তো, যে বাবা যখন চলে যাচ্ছেন, বাবা যখন কষ্ট পাচ্ছেন, আপনার কি একটা সেকেন্ডের জন্য একবারও মনে হয়েছে যে একদিন বাবা থাকবেন না, তারপরে আপনি সেই বাবার চলে যাওয়াটা সাফারিংটা থেকে ওভারকাম করতে থাকবেন ধীরে ধীরে? আমি বলছি না আপনি কমপ্লিটলি ওভারকাম করেছেন, কিন্তু আপনি চেষ্টা তো করছেন। আপনি এটা কখনো আগে ভাবতে পেরেছিলেন যে বাবার চলে যাওয়ার 1-1.5 মাস পরে আপনি একটা কোর্স করতে আসবেন, সেখানে আপনি মন দিয়ে ফ্যাকাল্টির সব কথা শুনবেন এবং সেখানে আপনি ফ্যাকাল্টিকে প্রশ্ন করবেন? এটা কখনো আপনার মনে হয়েছিল? তো উনি বলছেন না, সেটা আমার মনে হয়নি। আর তাহলে আমাদের ওয়ার্স্ট পসিবল সিচুয়েশনও কোথাও একটা, জানো তো, আমাদের এটা শিখিয়ে দিয়ে যায় যে তুমি কতটা সহ্য করতে পারো, তুমি কতটা রেজিলিয়েন্ট। আমরা আগে ভাবতেই পারি না এটা। ওয়ার্স্ট পসিবল সিচুয়েশন, সব থেকে নেতিবাচক পরিস্থিতি, আর কিছু পারুক না পারুক, তোমাকে স্ট্রং করে দিয়ে যাবে, তোমাকে শিখিয়ে দিয়ে যাবে যে দেখো এটাও কিন্তু তুমি পারছো কোপ করতে। সো এই সিচুয়েশনটা থেকে না লেটস লার্ন। আমি বিশ্বাস করি, জানো তো, ওই যে বললাম ডিকেন্সের কথাটা, ইট ইজ দ্য বেস্ট অফ দ্য টাইমস অ্যান্ড ওয়ার্স্ট অফ দ্য টাইমস। তো কোথাও জানো তো এই পরিস্থিতিটা আমাদের অনেক কিছু শেখাচ্ছে, অনেক, উই লেট আস লার্ন ফ্রম দিস। আরেকটা জিনিস মানে বলতে বলতে আমার মনে হচ্ছে যে তোমরা কিছু মনে করো না, আমার এটা মনে হচ্ছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু তোমাদের এই এজ গ্রুপটাকে আমি পেয়েছি অ্যাড্রেস করার জন্য, আজকে সুযোগ পেয়েছি। সেটা হচ্ছে, ধরো বাসে, ট্রামে, পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা রাগ করো না, কিন্তু আমি লক্ষ্য করেছি যে তোমরা না, আমি তোমাদেরই বা বলবো কেন, এটা আমাদের জেনারেশনেও ঢুকে গেছে। ধরো 2টো স্টপের জন্য বাসে উঠলাম, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল বার করে দেখতে থাকবো কি কটা লাইক হলো, কটা ডিসলাইক হলো, আরও কী সব তোমাদের আছে, কজন হোয়াটসঅ্যাপে টেক্সট করলো, অমুক করলো, ইত্যাদি করলো। আমি সেটা খারাপ বলছি না, আমি তোমরা বলবে ম্যাম আপনিই তো বলছেন এটা পিয়ার ক্রাউডিংয়ের এজ, ট্রু, কিন্তু কোথাও এটা করতে গিয়ে আমার মনে হয়েছে, তোমাদের মনে হতে পারে এটা জেনারেশন গ্যাপের কথা, আমার মনে হয়েছে তোমাদের 600টা 700টা ফলো, কি বলে, তোমাদের ফলো করছে লোক, লাইক করছে, কিন্তু when it comes to sharing your emotions, one-to-one sharing সেখানে আমি অনেক সময় আমার ক্লাসে, আমার সেশনে যারা কাউন্সেলিং করে আমি জিজ্ঞেস করি যে মনের কষ্টটা কারোর সঙ্গে এরকম আছে যে আনকন্ডিশনালি তুমি তার সঙ্গে শেয়ার করতে পারবে? না ম্যাম, কেন পারবে না? কারণ ম্যাম লোকে না জাজমেন্টাল, আজকে কাউকে বলবো, কালকে তারা গিয়ে ক্লাসে রাষ্ট্র করে দেবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে এত শেয়ার করলাম, এত বন্ধুর আমার কি প্রয়োজন? আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা কোথাও একটা নিজেদের সঙ্গে না টাইম স্পেন্ড করতে বোধহয় আনকমফোর্টেবল হয়ে গেছি, জানো। আমরা কিন্তু 5 মিনিটও উই আর নট কমফোর্টেবল উইথ আওয়ারসেলফস, সবসময় উই ওয়ান্ট টু কানেক্ট। তো আমি তোমাদের বলবো, এই যে লকডাউন ফেজটা গেল, খানিকটা যাচ্ছেও, এই যে প্যান্ডেমিকটা, এটা কোথাও আমাদের নতুন, আমি বলি কি, এটা হেল্প করেছে টু ডিসকভার দ্য মি পার্ট উইদিন মাই সেলফ। আমার মধ্যে আমিটাকে কোথাও ডিসকভার করেছে, আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, আমার হবিজ, আমার ক্রিয়েটিভিটি। একটা সময় হয়তো আমি ভুলেই যেতে বসেছিলাম, বা আমি কোথাও সেগুলোকে ওভারলুক করে যাচ্ছিলাম, কোথাও আমি নিজেকে যেন একটা আইডেন্টিফাই করতে পারছি। এইটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট শিক্ষা কোভিড ফেজ আমাদের দিয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিশ্বাস করবে, ওই যেটা বললাম, বি পজিটিভ অ্যাজ এ প্রোটন, এভরিথিং হ্যাজ পজিটিভ। আর বেসিক্যালি জানো তো, মানুষ কিন্তু একে অপরের পাশে আছে, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। তো একটা স্ট্রে ঘটনা ঘটে ঠিকই, কিন্তু বেসিক্যালি একে অপরের পাশে এই ক্রাইসিস পিরিয়ডটাতে যেভাবে মানুষ থেকেছে, পার্টিকুলারলি পোস্ট আমফান পিরিয়ডে, আমি তো দেখেছি কিভাবে মানুষ মানুষের পাশে থেকেছে। আরেকটা কথা কি জানো, উই আর অন দ্য সেম বোট, আমরা কেউ একা সাফার করছি না,
আজকে তোমাদের পরীক্ষাটা যদি পিছিয়ে গিয়ে থাকে, তোমাদের রেজাল্ট যদি পিছিয়ে গিয়ে থাকে, তোমাদের রেজাল্ট, তোমাদের ভর্তিটা যদি আনসার্টেন হয়ে গিয়ে থাকে, আমরা সবাই এক জায়গায় এক প্ল্যাটফর্মে, এরম নয় যে তুমি পিছিয়ে গেলে 1 বছরের জন্য আরও 4টি লোক তোমাকে সুপারসিড করে বেরিয়ে গেল। সো এটাই একটা যে আমরা all of us we are fighting together. So the question of fighting silently, suffering silently doesn't arise here. আরেকটা জিনিস হচ্ছে নিজেদের ফিলিংটাকে, যে কষ্টটা হবে যখন হচ্ছে, কষ্টটাকে জিজ্ঞেস করবে নিজেকে, এটা আমার কি হচ্ছে, ভয়, অ্যাংজাইটি, ফিয়ার, ভালো না লাগা, টেনশন কি, নেম ইট। আমি বলি NAE, নেম ইট, এক্সপ্রেস ইট, এ হচ্ছে অ্যাকসেপ্ট ইট। কী হচ্ছে? আমার ভয় হচ্ছে, বেশ আমার ভয় হতেই পারে, আমি তো একটা মানুষ, আমরা সচরাচর আমাদের তো অনেক ইনফ্লেটেড ইগো থাকে, আমি ভয় পাচ্ছি এটা আমরা নিজেদের কাছে স্বীকার করতে চাই না। তো স্বীকার করো যে হ্যাঁ আমার ভয় হচ্ছে, তাহলে অ্যাকসেপ্ট করো। N হলো, A হলো, E হচ্ছে এক্সপ্রেস করো। এবার তুমি বলবে ম্যাম কীভাবে এক্সপ্রেস করব? আমি বলবো যে এক্সপ্রেস করার, ইফ ইউ ফিল লাইক টকিং টু এনিওয়ান, ইউ টক। যদি মনে হয় সেরকম কেউ নেই, লোকে জাজমেন্টাল হবে, তোমাদের একটা কথা বলি, যা মনে হচ্ছে না একটা পিস অফ পেপারে লিখে রাখো, পরে যদি সেটা শেয়ার করতে না ইচ্ছে করে ছিঁড়ে ফেলো, কিন্তু মনের যে ইমোশনটা সেটাকে লেট আউট করো, ওই জিনিসটাকে পার্জ করো, ওটাকে জমিয়ে রেখো না, ওটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। ওকে, এটা হচ্ছে একটা কথা। আর কি বলবো, আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ফেজটা না আমাদের একটা সুযোগ দিয়েছে আমাদের সম্পর্কগুলোকে আরেকবার করে দেখার, ভাবার এবং সেগুলোকে রিপেয়ার করার। কি জানো তো, আমি পুরো ফেজটা ধরে কাউন্সেলিং করছি, তো আমি দেখতে পাচ্ছি বেশ কিছু সম্পর্ক ভেঙে গেল এই ফেজে। লোকে বলবে এই যে দেখা সাক্ষাৎ বন্ধ, এই পিরিয়ডটার জন্য আমার সম্পর্ক ভাঙলো। আমি বলবো এই সম্পর্কটা ভাঙার ছিল। এই পরীক্ষাটায় যে তোমরা লিটমাস টেস্ট করো, এই লিটমাস পেপার যে টেস্টটা, এটা বোধহয় এই পিরিয়ডটা তোমাদের হয়ে করে দিল। যেই সম্পর্ক এই পিরিয়ডের স্ট্রেসটা নিতে পারলো না, সেটা ভেঙে গেল, সেটা ভাঙারই ছিল, ওটা নিয়ে মন খারাপ করলো না। কারণ এই ভবিষ্যতে আরও অনেক অ্যাডভার্স সিচুয়েশনে কিন্তু আজ না হলেও সেই সম্পর্ক ভাঙার ছিল, সেটা ভেঙে যেতই। আর কিছু কিছু সম্পর্ক কি সুন্দর করে আমি দেখলাম আবার করে তারা কোথাও একটা রিজুভেনেশন হলো, তার একটা নতুন জন্ম নিল সম্পর্কগুলো। পার্টিকুলারলি মা বাবার সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কগুলো কোথাও একটা অনেকটা নতুন প্রাণ ফিরে পেল। কেন বলো তো? আমরা সম্পর্কগুলোর দিকে সময় দিতে পারছি, যেটা আমরা পাচ্ছিলাম না আমাদের বিজি শিডিউলে। এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আরেকটা জিনিস আমি বলবো প্রসঙ্গত, যখন বলছিলাম যে রাগটা, বাবা কাঁচের ওপর লেখা থাকে তো হ্যান্ডেল উইথ কেয়ার, তো তোমাদের আমি বলবো হ্যান্ডেল ইয়োর ইমোশনস উইথ কেয়ার। হ্যাঁ, ইমোশন হলো বলেই, আর বেশিরভাগ ক্ষেত্রে মা বাবা টার্গেট হয়ে যায় কেন না, ওরা তো হচ্ছে ইনোসেন্ট ভিকটিমস। কারণ মাকে যতই মুখ করি, যতই যাই বলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মা ক্ষমা করে দেবেন, বাবা ক্ষমা করে দেবেন, বাইরে তো সেটা হবে না। তো সেই জন্যে আমরা অনেক সময় ইমোশনগুলো উই ডু নট হ্যান্ডেল দেম উইথ কেয়ার। তো আমি সেটাই তোমাদের বলবো যে হ্যান্ডেল ইয়োর ইমোশনস উইথ কেয়ার। হচ্ছে বলেই সেটাকে প্রকাশ করতে হবে তা না। আরেকটা জিনিস আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে যে সেদিন একটা ওয়েবিনারে একজন বলছিলেন যে ইট ইজ আ এজ অফ টেকনোলজি। আস্তে আস্তে দেখবেন মানুষের সঙ্গে কানেকশনটা কোথাও রিপ্লেসড হয়ে যাচ্ছে বাই টেকনোলজিক্যাল কানেকশন। আমি শুনতে আমি তারপরে স্পিকার ছিলাম, তখন আমার একটা অদ্ভুত কথা মনে হলো, আমি সেটা ওখানে বললাম, তোমাদেরও বলছি। আমার মনে হচ্ছে তা কিন্তু নয়। হ্যাঁ, টেকনোলজিক্যালি আমরা অনেক অ্যাডভান্সড হচ্ছি, অনেক কিছু শিখছি। এই যে অনলাইন আজকে তোমাদের সঙ্গে কথা বলছি, এটাই তো আমাদের জানা ছিল না, নতুন করে এক্সপ্লোর করে শিখতে হচ্ছে। আর তোমরা অনেক বেশি আমাদের থেকে টেক স্যাভি। তোমাদের তো বলা হয় যে তোমরা হচ্ছে নেটিভ। হ্যাঁ, আমরা তো অনেক আমাদের শিখতে হচ্ছে এই জেনারেশনটাতে। তো কথাটা হচ্ছে যে সেইটা নয়, কথা হচ্ছে যে আমরা টেকনোলজিক্যালি যত বোধহয় ইকুইপড হচ্ছি,
আমার কোথাও মনে হচ্ছে যে আমরা the more we are becoming technologically equipped and the more we are practicing social distancing, actually আমি একটা কথা বলবো, কথাটা না সোশ্যাল ডিস্টেন্সিং হওয়া উচিত না, ইট শুড বি ফিজিক্যাল ডিস্টেন্সিং। তো যত আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং আসছি তত বোধহয় আমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারছি। কিভাবে? তুমি বলবে ম্যাম কী করে কানেক্ট করতে পারছি? অন আ সাইকোলজিক্যাল প্লেন। যত তুমি এই যে সাইকোলজিক্যাল প্লেনটাকে, এটা আমরা বলি, এটাকে ভাষা সাইকোলজিক্যাল টার্মিনোলজিতে বলে এমপ্যাথি, অর্থাৎ একটা লোককে বোঝা, একটা লোকের পার্সপেক্টিভটা নিতে পারা। হ্যাঁ, তো আমরা যতই ফিজিক্যাল ডিস্টেন্সিং করছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি ততটাই সোশ্যালি কাছাকাছি আসছি এবং ততটাই আমরা কিন্তু এমপ্যাথি দিয়ে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারছি। তো আমার তোমাদের কাছে এটাই বলার যে দেখো, তোমাদের এটা তোমরা অনেক অ্যাডভান্টেজিয়াস পজিশনে, তোমরা এখন অ্যাকচুয়ালি জানো তো, এটা তোমাদের সময়, ইট ইজ আ টাইম যেখানে তোমাদের তো অনেক সময় শুনতে হয় যে এরকম ইনসেন্সিটিভ জেনারেশন, এরা ভীষণ কেন্দ্রিক জেনারেশন, এরা লোকের কষ্টটা বোঝে না, পার্সপেক্টিভ টেকিংটা নেই, মা বাবার কষ্ট বোঝে না, সবসময় বন্ধু। আমার মনে হয় আমি এটা একদম অ্যাগ্রি করি না, কারণ তোমাদের মতন ইনফর্মড আর তোমাদের মতো পার্সপেক্টিভ টেকিংটা নিতে পারা বোধহয় খুব ডিফিকাল্ট। আমি এটা একদম, আমি মন থেকে বলছি, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, কখনো কখনো তোমাদের হয়তো এক্সপ্রেশনে একটুখানি, বিকজ ইউ আর নট অ্যাডাল্টস, তোমরা হয়তো একটু দোলাচলে থাকো যে কীভাবে এক্সপ্রেস করব, কিন্তু এটা তোমাদের সুযোগ। আমি তোমাদের বলবো যে একে অপরের সঙ্গে কানেক্ট করা, আনকন্ডিশনালি মানুষের পাশে থাকা, এক্সটেন্ড করা, একের অপরের পাশে থেকে হেল্প এক্সটেন্ড করা আনকন্ডিশনালি, এটা তোমাদের এখন, ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। আর এই সময়টা তোমাদের থেকেই কিন্তু এটা ডিমান্ড করছে। সময় কাটাও, লোকের সঙ্গে সময় কাটাও, লোকের সঙ্গে, তাদের সঙ্গে এমপ্যাথাইজ করো, তাদের সঙ্গে রিলেট করো, পজিটিভলি রিলেট করো। এবং আমি তোমাদের খুব অনেস্টলি বলছি, এই পিরিয়ডটা অনেক রকমের চ্যালেঞ্জ এনেছে, অনেক রকমের আমার ব্যক্তিগত জীবনে অনেক রকমের প্রশ্ন তুলেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলছি যে যেসব জিনিসগুলো, ধরো আমার বাড়ির, আমার যে পেট আছে, আমি তার সঙ্গে সময় কাটাতে পারছিলাম না, আমি আজকে কিন্তু আনকন্ডিশনালি তার পাশে থাকতে পারছি। আমার অজস্র কাজ, তার ফাঁকে ফাঁকে এই যে বেরিয়েও আমাকে দেখতে পাচ্ছে, আমার তোমাদের বয়সী একটি মেয়ে, তার সঙ্গে আমি সময় স্পেন্ড করতে পারছি। এটা কি অ্যাডভান্টেজিয়াস নয়? এটা ডেফিনেটলি অ্যাডভান্টেজিয়াস। তো কি জানো তো, আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা ব্রিথ করো, ব্রিথ অ্যান্ড টেক অক্সিজেন ফ্রম দ্য সিচুয়েশন, এটাকে ইউটিলাইজ করো। কি জানো তো, 1 বছর পরে হয়তো আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাব, আমরা এটাকে ওভারকাম করে ফেলবো, যেটাকে তোমাদের ভাষায় বলে মুভ অন করা। কিন্তু এই পিরিয়ডটা কোথাও আমাদের একটা অসম্ভব কন্ট্রিবিউট করে যাবে। আর একটা লাস্ট কথা বলবো, বলে আমি শেষ করবো। আমি অনেকক্ষণ বলেছি, আমি জানি না তোমাদের এতক্ষণ এত ধৈর্য ধরে তোমরা শুনছো, সেটার জন্য আমি সত্যি থ্যাঙ্কফুল। কিন্তু একটা লাস্ট কথা হচ্ছে যে ল্যাজারাস বলে একজন সাইকোলজিস্ট, উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন। উনি বলছেন যখন অসম্ভব ওভারওয়েলমিং লাগবে, যখন খুব কষ্ট লাগবে যে আমি আর পাচ্ছি না কোপ করতে, তখন দুটো জিনিস করবে। একটাকে বলে প্রাইমারি অ্যাপ্রেজাল, একটাকে বলে সেকেন্ডারি অ্যাপ্রেজাল। মানে কি, ধরো আমার খুব ভয় লাগছে, আমার ভীষণ একটা ওভারওয়েলমিং সেন্সেশন হচ্ছে, তো ওটা তো আমি বললামই যে নেম ইট, অ্যাকসেপ্ট ইট অ্যান্ড এক্সপ্রেস ইট। তার সত্ত্বেও আমার ভীষণ ভীষণ ওভারওয়েলমিং লাগছে। তখন নিজেকে প্রশ্ন করবে যে আচ্ছা, এই পরিস্থিতিটা আমার যতটা ওভারওয়েলমিং লাগছে, পরিস্থিতিটা ইন রিয়ালিটি কি এতটাই ওভারওয়েলমিং? এটাকে বলা হয় প্রাইমারি অ্যাপ্রেজাল। হ্যাঁ, অনেক উত্তরটা যদি এটা হয় যে না, এতটাও কিছু, আমি বোধহয় একটু ওভার রিয়াক্ট করছি, তোমার কিন্তু 50% স্ট্রেস তখনই গন। আর পরিস্থিতিটা যদি মনে হয় যে না, এটা এতটা ওভারওয়েলমিং না, আমি ওভার রিয়াক্ট করছি, ওভারওয়েলমিং, আমি ওভার রিয়াক্ট করছি না, তখন কিন্তু তুমি সেকেন্ডারি অ্যাপ্রেজাল ইউজ করো। অর্থাৎ মানে কি,
যে আচ্ছা বেশ, পরিস্থিতিটা বেশ জটিল, আমার ঘাবড়ানোর মতো নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কাছে কি যথেষ্ট রিসোর্স আছে, আমি কি যথেষ্ট ইকুইপড পরিস্থিতিটা কিভাবে হ্যান্ডেল করব সেটা জন্য। আমি তোমাদের বলছি একটা ছোট্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। আমফানের দিন রাত্রির বেলা কারেন্ট নেই, আমার জানলার কাঁচগুলো সমস্ত ভেঙে গেল, একটা বিশাল, আমি হঠাৎ দেখলাম, এটা আমি মানে আমার মতন একজন অ্যাডাল্ট মহিলা, তোমাদের তো ডেফিনেটলি অনেক ইম্প্যাক্ট ফেলেছে, কিন্তু আমি দেখলাম জানলার কাঁচগুলো নেই এবং একটা বাইরে একটা নিকষ কালো অন্ধকার এবং কীরমভাবে একটা অদ্ভুত বৃষ্টি হাওয়াটা ধেয়ে আসছে। বিশ্বাস করো, আমি তোমাদের কাছে ফ্র্যাঙ্কলি শেয়ার করছি আজকে, এত ভয়, এবং আমার কীরম মনে হলো যে টাইটানিক সিঙ্ক করার আগের মুহূর্তটা। তো তারপরে আমার নিজের ভীষণই হাসি পেল, যেখানে টাইটানিক কোথায়, সমুদ্র কোথায়, কিন্তু ঠিক ফিলিংটা ওয়াজ লাইক দ্যাট। এবং তখন আই ওয়াজ সো ওভারওয়েলমড, আমার না তখন ভয়ের চোটে কান্না পেয়ে গেছে। আমার মেয়ে আমাকে বলছে কী হলো কি, আমি বললাম কী জানি রে, ঢুকে পড়বে। আমার মেয়ে বলছে কি ঢুকে পড়বে, আরে আমফান। ও বলছে ওটা কি একটা জন্তু নাকি যে ঢুকে পড়বে ঘরের ভেতরে। ইমিডিয়েটলি আমার কোথাও মনে হলো যে আমি একটু ওভার রিয়াক্ট করছি কি। দ্যাট ওয়াজ মাই প্রাইমারি অ্যাপ্রেশন, যে এটা কি এতই ওভার রিয়াক্ট করা। মনে হলো হ্যাঁ সত্যি এটা ওভার রিয়াক্ট করা, কারণ বাড়িটা একটু পুরনো, কিছু ড্যামেজ হতে পারে। তখন আমি সেকেন্ডারি অ্যাপ্রেশাল ইউজ করলাম। আমি একদম সিরিয়াসলি তোমাদের বলছি, আমি ঠিক এটাই করলাম, বলার জন্য নয়। আমি তখন বললাম যে আচ্ছা বেশ কথা, তাহলে আমি কি যথেষ্ট ইকুইপড, আমি কি পারবো কোপ করতে, এই যে জল ঢুকে আসছে, বিছানা খাট ভেসে যাচ্ছে। তখন আমার মনে হলো যে হ্যাঁ আমি ইকুইপড এই কারণে, বাড়ি ভেঙে গেলে তো আমার কিছু করার নেই, তখন ভাবা যাবে, কিন্তু আপাতত এই যে বিছানা সব ভেসে যাচ্ছে, আমি বাড়িতে জমানো খবরের কাগজ প্রচুর নিয়ে এসে সেই তোমার বিছানার ওপরে মাটিতে অনেক খবরের কাগজ দিলাম। পরে দেখলাম ওটা খুব উপকার হয়েছে, সোক করেছে জলটা। আমি এক্সাম্পলটা কেন দিলাম তোমাদের, এই যে প্রাইমারি অ্যাপ্রেজাল অ্যান্ড সেকেন্ডারি অ্যাপ্রেজাল, এটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল হয় স্ট্র্যাটেজিটা, যদি অ্যাকচুয়ালি তোমরা ইউজ করো। মোটামুটি এই আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করো মানুষকে, মানুষ খুব রেজিলিয়েন্ট, মানুষ তোমার পাশে আছে, উই আর অন দ্য সেম বোট। আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি, সেলফ কন্ট্রোল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাট দিস স্টেজ। যে আমার সেন্স অফ কন্ট্রোল, আমি যদি একবার মনে হয় যে আমার জীবনটা আমার কন্ট্রোলের বাইরে বেরিয়ে গেল, এইটা হতে দিও না। আর তৎসত্ত্বেও যদি মনে হয় যে না আমি সত্যি খুব সাফার করছি, এই টেকনিকগুলো আমার খানিকটা হেল্প করছে কিন্তু হয়তো পুরোপুরি আমাকে হেল্প করতে পারছে না, তখন আমি তোমাদের একটাই কথা বলবো, গো ফর প্রফেশনাল হেল্প। তাতে কোনো লজ্জা নেই, কোনো স্টিগমা নেই। নিশ্চয়ই তোমরা আজকের জেনারেশন, তোমরা এটা বিশ্বাস করো, তোমরা জানো যে সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা সাইকোলজিক্যাল হেল্প সিক করাটা আগে, জানো তো, আগে এখনও কিছু কিছু জায়গায় এটা বিশ্বাস আছে, বা লোকে আমাদের তো অনেক সময় শুনতে হয় যে ও আপনি পাগলের ডাক্তার। তো এই জায়গাটা যে ও তোমার ছেলে মেয়ে কাউন্সেলিং, বা তুমি কাউন্সেলিং করছো, ও আচ্ছা তোমার কি খুবই অসুবিধে, এই ফেজটা আমরা একসঙ্গে চলো ওভারকাম করি। কারণ প্রত্যেকটা মানুষের এই হেল্প লাগে। আমার যদি ডাক্তার লাগে বেঁচে থাকতে গেলে, আমার মনের ডাক্তার কেন লাগবে না বলতে পারো? তার মানে কি এটা স্টিগমা? তো সেই জন্যই বলছি যে যেখানে মনে হবে যে তুমি একা কোপ করতে পারছো না, তোমার সত্যি সত্যি অসুবিধে হচ্ছে, তখন প্লিজ সিক প্রফেশনাল হেল্প। কোনো ড্রাস্টিক স্টেপ নিও না, নিজে একা কোনো ড্রাস্টিক স্টেপ নিও না। জীবনটা খুব সুন্দর, আর জীবনটা অ্যাকচুয়ালি কিন্তু তুমি যে চোখে দেখবে জীবনটা সেটাই। হ্যাঁ, তুমি কি জানো তো, প্রত্যেকটা পরিস্থিতি, সিচুয়েশনস আর লাইক টিচার্স, তারা আমাদের না জীবনের অনেক আনলার্নড লেসন শেখাতে আসে। এই পরিস্থিতিটাকে আমরা সেরকমই একটা টিচারের মতন দেখি না, যে এটা আমাদের কিভাবে একটা যে লেসন আমরা কখনো পাইনি, যেটা আমাদের কাছে নতুন, যেটা আমাদের এক্সপ্লোর করতে হচ্ছে, চলো না আমরা সবাই মিলে সেটাকে এক্সপ্লোর করি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে। কারণ একটা সময় যখন এই ফেজটা থেকে আমরা বেরিয়ে যাব, মুভ অন করে যাব, আর কিছু হোক না হোক, আমরা কিন্তু এক্সপেরিয়েন্সিয়ালি অনেক রিচ হয়ে থাকবো। আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে বলতে পারবো যে ওই ফেজটা আমরা কি দেখেছি, এবং তারপরেও কিন্তু আমরা সাইকোলজিক্যালি রেজিলিয়েন্ট আছি। তো এক্সপিরিয়েন্স আমাদের অনেকটা হেল্প করবে, কন্ট্রিবিউট করবে।
একে অপরের পাশে থাকি, একে অপরের সঙ্গে কানেক্ট করি। তার মানে এই নয় যে আজকে বিকেলেই বেরিয়ে গিয়ে আমরা একে অপরের সঙ্গে সোশ্যাল গ্যাদারিংয়ে যাব, নট দ্যাট। কানেক্ট করব এমপ্যাথি দিয়ে, আনকন্ডিশনালি একে অপরের সঙ্গে সাইকোলজিক্যালি কানেক্ট করব, একে অপরের পাশে থাকব, সর্বোপরি নিজের সঙ্গে কানেক্ট করব, আমার অন্তরটার সঙ্গে, দ্য মি পার্ট উইদিন মাই সেলফ, এটার সঙ্গে আমি কানেক্ট করব। আই উইল বি হ্যাপি উইথ মাই সেলফ। এইটা বলে আমি আজকে শেষ করব। আর লাস্টলি তোমাদের একটাই কথা বলবো, যে একটা কথা আছে জানো তো, যে স্ট্রেসে ফাইট অর ফ্লাইট একটা মেকানিজম, আইদার পালাও অথবা যুদ্ধ করো। আমি বলবো যেখানে ফাইট করতে পারছো না, যেখানে ফ্লাইট করতে পারছো না, জাস্ট ফ্লো উইথ দ্য টাইম, সময়ের সঙ্গে ভেসে যাই, ভাসতে শিখি। আমি বিশ্বাস করি, আমি তোমাদেরও বলছি, তোমরাও বিশ্বাস করো, এই ফেজটা সত্যি সত্যি পুরোপুরি নেগেটিভ নয়। এটা আমাদের অনেক কিছু শেখাচ্ছে, নিজেদের ইন্ট্রোস্পেক্ট করতে হেল্প করছে। উইথ দ্যাট আই থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর লিসনিং টু মি, এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। অ্যান্ড আই থ্যাংক দ্য অর্গানাইজার্স ওয়ান্স অ্যাগেন for giving me the opportunity to speak on such a glaring issue of today, which is very, very pertinent. Thank you. আজকের বক্তা ডক্টর নীলাঞ্জনা বাগচিকে অসংখ্য ধন্যবাদ তার এই সময় উপযোগী বক্তব্যের জন্য। সত্যি এই সময়ে দাঁড়িয়ে এই বক্তব্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর শান্তনু চক্রবর্তীকে, সাথে সাথেই আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর চৈতালি চৌধুরীকেও আমাদের বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সহকর্মীদের যারা এই বক্তব্য শুনেছেন এবং সর্বদা আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ দান করেছেন। বিশেষ কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জানাই আমার বিভাগেরই অধ্যাপক প্রফেসর কৌশিক দাসকে এবং ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপক সৈকত বন্দ্যোপাধ্যায়কে। সবশেষে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা আমার ছাত্রছাত্রীদের জন্য যারা এই বক্তব্য শুনেছ এবং এই বক্তব্য থেকে যদি কিছুমাত্র অনুপ্রেরণা তোমরা পেয়ে থাকো, আমরা জানব আমাদের এই প্রচেষ্টা সার্থক। আমাদের আজকের বক্তৃতা এখানেই শেষ হলো। নমস্কার।